ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। এই পর্বে আমরা সিটেটে আসা একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি। চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি। দেখো, প্রথমে আগে অনুচ্ছেদটি আমরা ভালো করে পড়ে নেই, তারপর প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। অনুচ্ছেদটি কি বলেছে? সকালবেলা ঘুম ভাঙার পরই মনে হলো, আহ কি সুন্দর এই জীবন। জানালা দিয়ে রোদ এসে পড়েছে, যেন ঠিক গলানো সোনা। বাতাসে একটু একটু শীত, আকাশ একেবারে ঝকঝকে নীল। জানলা দিয়েই দেখা যায় বাগানে ফুটে আছে পাঁচ রকম রঙের গোলাপ ফুল। একটা চাদর জড়িয়ে বাইরে এসে দেখি বিশ্বমামা আর বিলুদা চা খাচ্ছে। আমার আগেই ওরা উঠে পড়েছে। আমার আফসোস হলো, আমার চেয়ে ওরা বেশিক্ষণ দেখতে পাবে সকালটা। এমন সুন্দর সকালে ঘুমোবার কোনো মানে হয়? আমি বিশ্বমামাকে বললুম, আমায় কেন ডেকে দাওনি? বিশ্বমামা বললেন, তোকে 3 বার ডেকেছি, তুই শুধু উহ উহ শব্দ করে এপাশ ওপাশ করেছিস। বিলুদা বলল, বাছা কুম্ভকর্ণ। বিশ্বমামা বললেন, এখনই তৈরি হয়ে নে নীলু, আমরা নদীর ধারে বেড়াতে যাব, তারপর সেখান থেকে ধারাগিরি পাহাড়ে। সারাদিন ফিরব না। ঘাটশিলা জায়গাটায় সুবর্ণরেখা নদীর ধারটায় আমার বেশি ভালো লাগে। 7 বছর আগে, তখন আমার বয়সেও ছিল 7 বছর, বাবা মায়ের সঙ্গে একবার বেড়াতে এসেছিলাম এখানে। সেবারে আমি নদীর ধারে বালি নিয়ে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম এক সময়। বাবা মা খেয়াল করেননি, বাড়ি চলে এসেছিলেন। তারপর সন্ধ্যাবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে এসেছি। সেখানে কি সুন্দর গন্ধ। সেই 7 বছর বয়সের কথা ভুলে গেছি, কিন্তু সেই নদীর ধারে ঘুমিয়ে পড়া আর স্বপ্নটার কথা ঠিক মনে আছে। একটু বাদে আমরা বেরিয়ে পড়লুম 3 জনে। বিশ্বমামা অন্য দিন যে কোনো রাস্তায় যেতে যেতে গাছপালা, পশু পাখি, পাথর সম্বন্ধে কত রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা শোনান। আজ তার ওদিকে মন নেই। আজ গুনগুন করে গান গাইছেন আপন মনে। এই নদীর ধারে অনেকে পিকনিক করতে আসে, কিন্তু আজ এখন মানুষজন বিশেষ নেই। পাতলা পাতলা বাতাস আর হালকা রোদের একটা খেলা চলছে। দূরের ছোট ছোট পাহাড় মনে হয় যেন আকাশের গায়ে পেন্সিলে আঁকা। এক ঝাঁক সাদা বক উড়ে গেল নদীর এপার থেকে ওপারে। একজন বুড়ো মতন লোক কোমর পর্যন্ত জলে নেমে একটা গামছা দিয়ে জল আর বালি তুলে ছাঁকছে। আর আমরা যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তা সে লক্ষ্যও করছে না। তাহলে এই ছিল অনুচ্ছেদটি। এই অনুচ্ছেদটি থেকে যে প্রশ্নগুলি দেওয়া আছে, চলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো, প্রশ্নটি দেওয়া আছে 121 নম্বরে। লেখকের আফসোস হলো কেন? শীতের জায়গায় ঘুরতে আসার জন্য, চাদর না দিয়ে বেড়াতে আসার জন্য, চা না খেতে পাওয়ার জন্য, ঘুম থেকে দেরি করে ওঠার জন্য। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে, দেখো, ঘুম থেকে দেরিতে ওঠার জন্য। দেখো, অনুচ্ছেদটি ভালো করে দেখে নাও কোথায় আছে। এই যে দেখো, যে এই অনুচ্ছেদের এই অংশেই দেখো আছে, এই যে আমার আফসোস হলো, আমার আগেই ওরা উঠে পড়েছে, আমার আফসোস হলো। তাই সঠিক উত্তরটি হবে কি? এই প্রশ্নটির সঠিক উত্তর কি? ঘুম থেকে দেরি করে ওঠার জন্য। এরপরের প্রশ্ন, 7 বছর বয়সে নদীর ধারে ঘুমিয়ে পড়ে লেখক কী স্বপ্ন দেখেছিলেন? নদীতে ভাসতে ভাসতে তিনি স্বর্গের মতন এক জায়গায় পৌঁছে গেছেন। বাবা মায়ের হাত ধরে নদীর পাড়ে ঘুরছেন, নদীর ধারে বালি নিয়ে খেলা করছেন,
বাবা মা তাকে নদীতে ফেলে দিয়েছেন। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 1, নদীতে ভাসতে ভাসতে তিনি স্বর্গের মতন এক জায়গায় পৌঁছে গেছেন। তাহলে দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এই প্যাসেজটি পড়া থাকলে তোমরা অবশ্যই খুব সহজে এই প্রশ্নগুলির উত্তর করতে পারবে। দেখো এই যেখানেই দেখো লেখা আছে যে নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে এসেছি। এর পরের প্রশ্ন, কোন দৃশ্যটি দেখে লেখকের পেন্সিলে আঁকা মনে হয়েছে? হালকা রোদের খেলা দেখে, দূরের ছোট ছোট পাহাড় দেখে, কোমর অবধি জলে ডোবা বুড়োটিকে দেখে, এক ঝাঁক সাদা বক উড়ে যেতে দেখে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 2, দূরে ছোট ছোট পাহাড় দেখে। দেখো এই প্রশ্নটির উত্তর তোমাদের এই অনুচ্ছেদটিতে, এই দেখো, দূরের ছোট ছোট পাহাড় মনে হয় যেন আকাশের গায়ে পেন্সিলে আঁকা। তো সঠিক উত্তরটি হলো কি, দূরের ছোট ছোট পাহাড় দেখে। পরের প্রশ্ন, গদ্যাংশটিতে কোন নদীর উল্লেখ রয়েছে? ঘাটশিলা, কুম্ভকর্ণ, সুবর্ণরেখা, ধারাগিরি। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 3, সুবর্ণরেখা নদীর উল্লেখ রয়েছে। দেখে নাও। এই যে ঘাটশিলা জায়গাটায় সুবর্ণরেখা নদীর কথাটির উল্লেখ রয়েছে। এর পরের প্রশ্ন, তারপর সন্ধ্যাবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে এসেছি। বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তিত করলে তার সঠিক রূপ কোনটি হবে? তাহার পর সন্ধ্যাবেলা নদীতে ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে এসেছি। তাহার পর সন্ধ্যাবেলা নদীতে ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলিয়া আসিয়াছি। তারপর সন্ধ্যাবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলিয়া আসিয়াছি। 4 নম্বর অপশন, তারপর সন্ধ্যাবেলা নদীতে ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলিয়া এসেছি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 2, তাহার পর সন্ধ্যাবেলা নদীতে ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতন একটি জায়গায় চলিয়া আসিয়াছি। তাহলে বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তিত করলে সঠিক রূপটি হবে অপশন নম্বর 2, তাহার পর সন্ধেবেলা নদীতে ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতন একটি জায়গায় চলিয়া আসিয়াছি। পরের প্রশ্ন, কি সুন্দর এই জীবন, এটি কোন শ্রেণীর বাক্য? অনুজ্ঞাসূচক, প্রশ্নবোধক, নয়নচর্থক, বিস্ময়সূচক। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 4, বিস্ময়সূচক। এরপর 127 নম্বর প্রশ্নটি দেখো, প্রদত্ত গদ্যাংশটিতে বর্ণিত 4টি ঘটনার উল্লেখ করা হলো। বর্ণিত ঘটনাক্রম অনুযায়ী সঠিক ক্রম কোনটি? সুবর্ণরেখার নদীর ধারে ভ্রমণ, বুড়োটির পাশ দিয়ে হেঁটে যাওয়া, বিশ্বমামা আর বিলুদার চা খাওয়া, আর 7 বছরের স্মৃতিচারণ। তাহলে দেখো আমরা অনুচ্ছেদটি একটু দেখে নেই। দেখো প্রথমেই তোমাদের এই অপশনটিতে থাকবে যে বিশ্বমামা ও বিলুদা চা খাচ্ছে, বিশ্বমামা ও বিলুদা চা খাচ্ছে। আর আমরা শেষে দেখো, শেষের অপশন যখন অনুচ্ছেদটি পড়েছিলাম তখন দেখো এখানে লেখা আছে শেষ অপশনটি যে আমরা যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, অর্থাৎ ওই বুড়ো লোকটির পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তাহলে দেখো এই অপশনটা শেষে থাকবে
এবং বিশ্বমামা আর বিলুদা চা খাচ্ছে, এটি প্রথমে থাকবে। তাহলে দেখি আমরা কোন অপশনটিতে আছে। দেখো অপশন একেই আছে তোমাদের, দেখো সি ডি এ বি, অর্থাৎ বিশ্বমামা আর বিলুদা চা খাচ্ছে। প্রথম অপশনটা হচ্ছে 1 নম্বরে আছে সি। দেখো পরের অপশনগুলোতে আর সি নেই, তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 1। এরপর দেখো প্রদত্ত গদ্যাংশটিতে গলানো সোনার সাথে কিসের তুলনা করা হয়েছে? জীবন, আকাশ, রোদ, ফুল। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 3 রোদ। গলানো সোনার সাথে তুলনা করা হয়েছে রোদের। দেখে নাও অনুচ্ছেদটিতে প্রথমেই দেওয়া আছে, এই যে দেখো জানলা দিয়ে রোদ এসে পড়েছে, যেন ঠিক গলানো সোনা। তাহলে এই গদ্যাংশটিতে যে প্রশ্নগুলি ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর দেখো এখানে আরেকটি অনুচ্ছেদ দেওয়া আছে, সেটিও আমরা ভালো করে পড়ে নেই, তারপর প্রশ্নগুলি করার চেষ্টা করব। দুটো খারাপ ঘটনার কথা বলি। এই দুই ঘটনার পিছনে কোনো দুর্ঘটনা, কোনো প্রাকৃতিক বিপর্যয় নেই। আছে ভয়ঙ্কর এক ব্যাধি, মারণ ব্যাধি। সেই মৃত্যু শুধু জীবনের নয়, প্রকৃতির নয়, সেই মৃত্যু শিক্ষা, চেতনা, মূল্যবোধ এবং মানবিকতার। এই ব্যাধি যদি আটকানো না যায়, সমাজকে, সভ্যতাকে অনেক বড় খেসারত দিতে হবে, ইতিমধ্যে দিতে হচ্ছেও। ভয়ঙ্কর তথ্যটি হলো, এই মারণ ব্যাধিতে গোটা বিশ্বে আমাদের দেশ সবথেকে বেশি আক্রান্ত। সরকারি হিসেবে যাই হোক না কেন, বেসরকারি তথ্য বলছে গত কয়েক বছরে এই ব্যাধিতে মৃত্যু হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা অনেক বেশি, আর মূল্যবোধ, মানবিকতার ক্ষয়, সে তো সংখ্যা দিয়ে মাপা যায় না, তাই সে হিসেব উজ্জ্ব রাখছি। এবার ঘটনার কথা বলি। কদিন আগে দামোদরের চরে ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিকে গিয়েছিলেন শিক্ষক। সবার চোখের আড়ালে দুজন উঠে যায় রেল সেতুর ওপর। মোবাইল বাগিয়ে মনের আনন্দে নানা ভঙ্গিমায় ফটো তুলতে থাকে। তুলতে তুলতে আত্মহারা হয়ে পড়ে। আত্মহারা নাকি দিক বিদিক জ্ঞান শূন্য। কখন যে ট্রেনের ঘাড়ের কাছে চলে আসে দেখতে পায় না, বুঝতেও পারে না বেচারিরা। এমনকি সেতু কাঁপানো আওয়াজও ঢোকে না কানে। ট্রেনের ধাক্কায় একজন মারা যায়, আরেকজন হয় গুরুতর আহত। সে কেমন আছে জানি না, কামনা করি দ্রুত সুস্থ হয়ে উঠুক। দ্বিতীয় ঘটনাটি কিছুদিন আগের। জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতির সঙ্গে নিজের ছবি তুলতে গিয়ে হাতির সুর ও পায়ের কাছে চলে গেলেন এক গ্রামবাসী। হাতিটি সহজেই তাকে বাগে পায় এবং পিষে মারে। এই ব্যাধিটির নাম হলো সেলফি। কি? সেলফি। নিজের ফটো নিজে তুলব, নিজেকে নিজে দেখব, নিজের রূপে নিজে মজব, নিজের গুণে বিচার করব, শেষ হলে নিজের ফটো ছড়িয়ে দেব, সোশ্যাল মিডিয়ায় হাততালি কুড়ব। নিজস্বী নয়, আমি এই ব্যাধির নাম দিয়েছি নিধনস্বী। তাহলে লেখক এই ব্যাধির কী নাম দিয়েছে? লেখক এই ব্যাধির নাম দিয়েছে নিধনস্বী। নিজেকে, নিজের বিবেক বুদ্ধিকে, বোধকে নিধন করার ব্যাধি। ব্যাধি তো নয়, প্রযুক্তি। এই প্রযুক্তিকে কুর্নিশ জানাতে হয়। ছোটোবেলায় রচনা লিখতাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। লিখতাম ব্যবহারের উপর নির্ভর করে, আণবিক বোমা বানানো হবে নাকি অভুক্তজনের মুখে অন্ন যোগাবে। এখন বুঝি ভুল লিখতাম, বিজ্ঞান সর্বদাই আশীর্বাদ। কেউ কেউ তাকে অভিশাপ বানাতে যায়, শেষ পর্যন্ত পারে না, মানুষের স্ববুদ্ধির কাছে হার মানতে হয়। নিধনস্বী নামের প্রযুক্তিটির সবটাই অভিশাপ। তাহলে দেখো এই ছিল গদ্যাংশটি। এই গদ্যাংশ থেকে আমাদের কিছু প্রশ্ন উত্তর করতে হবে। চলো সেই প্রশ্নের উত্তরগুলি দেখে নিই।
রেল সেতুতে দাঁড়িয়ে মোবাইলে ফটো তুলতে গিয়ে দুজন ছাত্রছাত্রীর কী পরিণতি ঘটল? একজন নিহত হয়, অপরজন আহত হয়, দুজনই নিহত হয়, দুজনই আহত হয়, দুজনের নিরাপদে সুস্থ রয়েছে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 1, একজন নিহত হয়, অপরজন আহত হয়। দেখো এই প্রশ্নটির উত্তর গদ্যাংশটিতে এইখানেই আছে। দেখো এই যে ট্রেনের ধাক্কায় একজন মারা যায় অর্থাৎ নিহত হয় এবং আরেকজন কি হয়, গুরুতর আহত হয়। এরপর পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সেলফি তোলার উদ্দেশ্য নয়? নিজের ফটো নিজে তোলা, এটি সেলফি তোলার উদ্দেশ্য। নিজের রূপে মজে সেই ফটো ছড়িয়ে দেওয়া, এটিও এই গদ্যাংশতেই আছে বৈশিষ্ট্য। সোশ্যাল মিডিয়ায় হাততালি কুড়ানো, এটাও নিজস্ব বৈশিষ্ট্য। তাহলে প্রাকৃতিক দৃশ্যের ফটো তোলা, তাহলে এই 4 নম্বর অপশনটি কিন্তু সেলফি তোলার উদ্দেশ্য নয়, প্রাকৃতিক দৃশ্যের ফটো তোলা। এরপর পরবর্তী প্রশ্ন, নিচের কোন শব্দ জোড়াটি বিপরীত অর্থ প্রকাশ করে? নিজস্বী, নিধনস্বী, আশীর্বাদ, অভিশাপ, বিবেক, বুদ্ধি, প্রযুক্তি, কুর্নিশ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 2, আশীর্বাদ, অভিশাপ, বিপরীত অর্থ প্রকাশ করে। পরবর্তী প্রশ্ন, সেলফি নামক ব্যাধিকে লেখকের নিধনস্বী নামে অভিহিত করার কারণ কি? এটি নিজের প্রাণের নিধন করে, এটি নিজের বন্ধু নিধন করে, এটি নিজের বিবেক বুদ্ধি নিধন করে, এটি নিজের পরিবেশ নিধন করে। তাহলে লেখকের এই সেলফি নামক ব্যাধিকে লেখকের নিধনস্বী নামে অভিহিত করার কারণ হলো, সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 3, এটি নিজের বিবেক বুদ্ধি নিধন করে। দেখো এই গদ্যাংশটিতে লেখা ছিল, এই দেখো এখানেই, যে লেখক বলেছেন আমি এই ব্যাধির নাম দিয়েছি নিধনস্বী, নিজেকে নিজের বিবেক বুদ্ধিকে নিজের বিবেক বুদ্ধিকে বোধকে নিধন করার ব্যাধি। পরবর্তী প্রশ্ন, ভয়ঙ্কর শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে সঠিক রূপ কোনটি হবে? ভয়যোগকর, ভয়ঙ্কযোগকর, ভয়যোগ আকর, ভয়মযোগকর। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 4, ভয়মযোগকর, ভয়ঙ্কর। এরপর পরবর্তী প্রশ্ন, হাতিটি সহজেই তাকে বাগে পায় এবং পিষে মারে। বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে সঠিক রূপ কোনটি হবে? হাতিটি যখন তাকে বাগে পায় তখন তাকে পিষে মারে। হাতিটি সহজেই তাকে বাগে পেয়ে পিষে মারে। যেহেতু হাতিটি তাকে বাগে পায় সেই হেতু তাকে পিষে মারে। হাতিটি সহজেই তাকে বাগে পায় কিন্তু পিষে মারে। তো সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 2, হাতিটি সহজেই তাকে বাগে পেয়ে পিষে মারে। তাহলে প্রশ্নটি বলেছে হাতিটিকে সহজেই তাকে বাগে পায় এবং পিষে মারে, এই বাক্যটির সরল বাক্য হলো কি? হাতিটি সহজেই তাকে বাগে পেয়ে পিষে মারে। এরপর দেখো 135 নম্বর প্রশ্ন, সেলফি ব্যাধিতে কিসের মৃত্যু হয় বলে লেখক মনে হয়েছে? শরীরের, প্রকৃতির, জীবনের, মূল্যবোধ ও চেতনার। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 4, মূল্যবোধ ও চেতনার। দেখো গদ্যাংশটি যখন আমরা পড়া শুরু করেছিলাম সেখানেই ছিল তোমাদের। দেখো লেখক মনে করেছেন যে সেই মৃত্যু শুধু জীবনের নয়, প্রকৃতির নয়, সেই মৃত্যু হলো কি? শিক্ষা, চেতনা, মূল্যবোধ এবং মানবিকতার। তাহলে সঠিক উত্তরটি হবে কি? সেলফি ব্যাধিতে কিসের মৃত্যু হয়? মূল্যবোধ ও চেতনার। এরপর দেখো বাংলা প্যাডাগজি থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সিটেটে এসেছিল। এই প্রশ্নপত্রটি সিটেট 2021 সালে প্রশ্ন। দেখো, শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শিক্ষক, পরিবার, বিদ্যালয়, সংবাদ মাধ্যম। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর হচ্ছে 2, পরিবার। সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার। এরপর পরবর্তী প্রশ্ন, কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? সাংগঠনিক আবেদন, প্রত্যক্ষ পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, স্বাভাবিক আবেদন। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 3, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। পরবর্তী প্রশ্ন,
নিচের কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? প্রোৎসাহন, আত্মবিশ্বাস, শিখনের বিশেষ ভঙ্গি, অনুবাদ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 4, অনুবাদ। এরপর দেখো, শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে, শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে, শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে এবং তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতের লেখায় লিখতে বলা হবে, শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দিতে হবে। তাহলে সঠিক উত্তরটি হবে এই প্রশ্নটির অপশন নম্বর 2, শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীর জন্য শিক্ষণ উপাদান টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বাছাই করার জন্য নিচের কোন বিষয়টি জরুরি? এটি নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত, এটি অধিক মূল্যবান না হওয়া উচিত, এটি শিক্ষার্থীর নিজের হাতেই তৈরি হওয়া উচিত, এটি বিষয় সম্পৃক্ত অর্থাৎ কনটেক্সচুয়ালাইজড এবং সংহত উপায়ে ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হওয়া উচিত অপশন নম্বর হচ্ছে 4, এটি বিষয় সম্পৃক্ত এবং সংহত উপায়ে ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থীর কয়েকটি ধ্বনি উচ্চারণে অসুবিধা রয়েছে। নিচের কোন পদ্ধতিটি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী? শিক্ষিকার উচিত মানুষের মুখগহ্বরের একটি ছাঁচ ব্যবহার করে একটি ধ্বনি সৃষ্টির জন্য যে উচ্চারণ স্থানগুলি ব্যবহৃত হয় তার ব্যাখ্যা করা। শিক্ষিকার উচিত 2-1টি কার্যপ্রণালী ব্যবহার করা, যেমন শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং শনাক্তকরণের যোগ্য করে তোলা, পাঠ জোরে পড়া এবং তার অন্তর্গত ধ্বনিগুলি ব্যবহার করা, তাদের বারবার উচ্চারণ ও অভ্যাস করতে দেওয়া যাতে তারা বারবার উচ্চারণ করে এই অসুবিধাগুলি দূর করতে পারে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 2, শিক্ষিকার উচিত 2-1টি কার্যপ্রণালী ব্যবহার করা এবং যেমন শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি ও শনাক্তকরণের যোগ্য করে তোলা, যাতে শিশুরা ভালো করে বুঝতে পারে। এর পরবর্তী প্রশ্ন, বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতিতে, সেটি হলো আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 1, আরোহী পদ্ধতি। যেহেতু বেশ কিছু উদাহরণের সাহায্যে এরপর কি ব্যাকরণের নিয়মাবলী, আর আমরা জানি উদাহরণ থেকে যখন সূত্রে যায় তখন তাকে আমরা আরোহী পদ্ধতি বলি। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীরা কিসের সাহায্যে ভাষা অর্জন করে? স্বাভাবিক ভাব বিনিময় সম্পৃক্ত পরিবেশে ভাষা ব্যবহার করে, ভাষার গঠনশৈলীর বিশ্লেষণ করে, ওই ভাষা সাহিত্য পাঠ করে, ওই ভাষার বক্তার সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত হয়ে। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 1, স্বাভাবিক ভাব বিনিময়ের সম্পৃক্ত পরিবেশে ভাষা ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ অর্থাৎ ফাইন মোটর স্কিলের উদাহরণ? আরোহণ, লম্ফন, লিখন, পঠন। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 3, লিখন বা রাইটিং। মোটর স্কিল, ফাইন মোটর স্কিলের উদাহরণ হচ্ছে রাইটিং বা লিখন। পরবর্তী প্রশ্ন, একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতার প্রসার করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন? বেলুন কত উঁচুতে উঠতে পারে? তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো। তোমার কি কোনো পোষা পশু আছে? তুমি কি অক্ষরগুলি লিখেছ? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 2, তোমার ভাষায় কয়টি তরকারির নাম লেখো। পরবর্তী প্রশ্ন, ছড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত কারণ এগুলি শিক্ষার্থীকে লক্ষ্য ভাষায় বলার সুযোগ করে দেয়, শিক্ষার্থীকে অনুশাসনে রাখে, শিক্ষার্থীকে লক্ষ্য ভাষার ব্যাকরণে শিখনে সাহায্য করে, শিক্ষার্থীকে কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে তারপর বাক্য গঠনে সাহায্য করে। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 1, শিক্ষার্থীকে লক্ষ্য ভাষায় বলার সুযোগ করে দেয় অর্থাৎ একটা নির্দিষ্ট ভাষায় বলার সুযোগ করে দেয়। পরবর্তী প্রশ্ন,
শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া করাবেন। শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক প্রকল্প কার্যের পরিকল্পনা করলেন, যেমন কিছু পরীক্ষিত প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনায় আগ্রহী করে তুলবে। এই আয়োজন কিসের জন্য? শ্রবণের পূর্বের কার্যপ্রকল্প, শ্রবণের সময়ের কার্যপ্রকল্প, শ্রবণের পরবর্তী কার্যপ্রকল্প, শ্রবণ কার্যপ্রকল্প অনুসরণ করা। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর 1, শ্রবণের পূর্বের কার্যপ্রকল্প। এই অংশটি হচ্ছে কি শ্রবণের পূর্বের কার্যপ্রকল্প। পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষার ক্লাসে চিত্র পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়? প্রশ্নটি ভালো করে পড়বে। কি বলেছে? কোনটি ঠিক নয়। তাহলে এটি শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেয়, এটা ঠিক হবে। এটি চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং লেখার সুযোগ করে দেয়, এটাও ঠিক হবে। এটি শিশুদের ক্লাসে একটি কল্পনার জগৎ গড়ে তুলতে এবং সৃজন শক্তির বিকাশের সুযোগ করে দেয়, এটাও ঠিক হবে। এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়। তাহলে সঠিক উত্তরটি হবে এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়, এটি ঠিক নয়। এরপরের প্রশ্ন, জরুরি সাক্ষরতার স্তরে ইমার্জেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? জরুরি সাক্ষরতা স্তরে নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? বর্ণমালা রচনা, শব্দ লেখা, বাক্য রচনা, অঙ্কন। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর 4, অঙ্কন বা ড্রয়িং। এরপর আজকের পর্বের শেষ প্রশ্ন দেখো, শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? নজর সারণী, মূল্য নির্ণায়ক মানদণ্ড, পোর্টফোলিও, পারস্পরিক ভাব বিনিময়। এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। এই ছিল আজকের পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।